এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ সিটিজেনদের যে রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি। ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরা তাদের সেই ক্ষেত্রে পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে, সবাই কালবার ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা, সেই বিষয়ে তাদেরকে আরো স্কিল সেট থাকে না। আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের যে রুলস রেগুলেশন, জনগণের যে সমস্যাগুলো, স্টেট পলিসি যে ডিসিশন রয়েছে, সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। সেই জন্য যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। এই মনোনয়ন আবেদন পত্র যেটা, সেটা হলো আপনারা 3 ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে। অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন, সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন। তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন, তাদের কাছেও আপনারা দিতে পারবেন। সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্জিস আলম, তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে একটি ডেস্ক থাকবে, যেটাতে আপনারা এসে ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন। তা আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে, সেটা আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। সর্বনিম্ন 10,000 টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায়, তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহ্বান এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, যেটা নয়টা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা 2,000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। ফলে যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে, অন্যান্য যে আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে। ফলে আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য, এবং আমাদের ডে টু ডে যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্র্যাকটিক্যাল বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্র্যাকটিক্যাল নয়। তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া বাইরের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আগামী মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যে আমাদের মনোনয়ন, সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বল জায়গা থেকে বেরিয়ে আসলে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন, এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন, আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই, এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করা।
এখন আমরা প্রশ্নোত্তর সেশনে যাব। যদি আপনাদের কোনো প্রশ্নোত্তর থাকে সেটা আপনারা করতে পারেন। নাই সবার জন্য উন্মুক্ত, মানে আপনাদের দলের বাইরে সবার জন্য উন্মুক্ত ক্লিয়ার করবেন। আপনাদের যে আজকে যে আগ্রহীরা যাচাই বাছাই ফাইনালি বাছাই পর্যন্ত বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, বড় বড় আপনার বার্গেনিং কোশ্চেন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। আসলে তার সাথে জাতীয় নাগরিক পার্টির জোট হবে, জাতীয় নাগরিক পার্টিকে একক ইলেকশন করবে নাকি আলাদা করবে। আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে। আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে, যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কার ভবিষ্যতে বাস্তবায়ন করবে মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট, মহাজোট, এটা এভাবে কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ আবু সাঈদের বাংলাদেশ। আবু সাঈদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা এই আরপিওটা, যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই। আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা 1-2টা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম, জীবনের যে স্বপ্ন, সেটা বিক্রি করে দিবেন না। তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না, মিডল শপ ওনার থাকতো না, অথবা প্রান্তিক লেভেলের শপ ওনার থাকতো না, 1 থেকে 2টা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো। তো এটা তো আমরা ওইভাবে চাই না। তাহলে এটার মাধ্যমে কি হয়, দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয়। আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই। বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন। আপনারা জানেন, আপনারা যখন এই অফিসে আসতেছিলেন, আজকে ঢাকার মধ্যে অনেক জ্যাম পড়েছে। কেন পড়েছে? গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশের মিছিল মিটিং চলতেছে। আবার আপনারা দেখেছেন, আমি মেয়র হয়ে অফিসে বসে গিয়েছি, আমাকে দেয় না কেন, এটার জন্য পুরো ঢাকা হলো অচল করে দেওয়া হয়েছিল। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের হলো মন মানসিকতা পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সম্মান, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসেবে সম্মান করে কিনা, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসেবে প্রশ্ন করে কিনা, সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান, যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল, তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যে এই ধরনের মানসিকতা
এই ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে, রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালু ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান না বলে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দেবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক করে যাবে। এই জন্য ওই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে। তাহলে কি যে প্রথম সাথে কয়েকটা গণমাধ্যম, একাধিক গণমাধ্যম তারা যে সংবাদ প্রকাশ করেছে এনসিপি বিএনপির কাছে 20টি আসন চায় এবং মন্ত্রী পরিষদ 3টি সিট চায়, তাহলে এটাকে তারা অস্বীকার করছেন? এটা আমাদের পেজ থেকে একটা প্রতিবাদ লিপি গিয়েছে এবং আমাদের দপ্তর থেকে গিয়েছে। আমি গতকালকে এটা নিয়ে কড়া বক্তব্য দিয়েছিলাম, রাগ করেছেন, আমার কাছে রাত অনেকগুলো ফোন এসেছে। আমি বলেছিলাম মিডিয়া ছোট বা বড় হোক, এই ক্যাটাগরিটা আসলে কে করে? আমরা মনে করি প্রথম সারির পত্রিকা দ্বিতীয় সারির পত্রিকা বলে কিছু নাই। এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে, কত বেশি বিজ্ঞাপন নেওয়া যায়, এই জন্য এই কাজটা করে থাকে। একটা ছোট পত্রিকা হতে উনি যদি সত্য নিউজ প্রকাশ করে, সত্য তথ্য তুলে ধরে, একটা বড় যে পত্রিকাগুলো তথাগত পত্রিকা তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করব। আর বড় যদি কোনো পত্রিকা মিথ্যা তথ্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না। এই জন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য নিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো যে সতর্ক থাকার জন্য এই মিথ্যা তথ্যে অনুপ্রাণিত হয়ে আপনারা আরেকটি মিথ্যা তথ্যের অংশীদার হবেন না। সংসদের বাইরে সংবিধান নিয়ে আলোচনা করা সম্ভব, সংবিধান পরিবর্তন সম্ভব না, এই বিষয়ে আপনার এটা তো বেসিক জায়গাটা উনি যে গণঅভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। সংসদে কেন গণঅভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। তিনশো আসনে এটা আমরা তো প্রার্থী দিব, প্রার্থী দিব। সেখানে 1-2টা আসন গণঅভ্যুত্থানের যারা লিডার রয়েছে সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করবো না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেস্টিভ্যালের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এজন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। এই কনসেপ্টটাই তো আসলে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আপনি আম জনতার জন্য সবার জন্য আপনার মনোনয়ন উন্মুক্ত করছেন। তো যদি বাইরের কেউ দলের আসে, মানে সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনারা এবার অন্য কাউকে অন্য কোনো দলের কারণে মনোনয়ন দিচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? এইটার মেকানিজমটা কি রেখেছেন? আমরা তো বলেছি প্রাথমিক সদস্যপদ নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই থাকে। সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে, অর্থাৎ তার রাজনৈতিক আদর্শ তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে এবং তাকে একটা ফি দিতে হবে। করণীয় আপনারা যখন এই nomination.ncppg.org তে আপনারা প্রবেশ করবেন সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না করতে পারে কোনো সন্ত্রাস কাটাবাজ। আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি, আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা করতে পারেন আপনাদের মোবাইলে। nomination.ncppg.org
আপনারা এটা চেক করতে পারেন। আর আমরা হলো আমাদের প্রেস রিলিজের মতো দিয়ে সবকিছু দিয়ে দিব, আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেস গুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা সবকিছু আপনাদের সামনে আরো বড় আকারে, বিস্তারিত আকারে পেশ করবো আপনাদের সামনে, তখন আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানে আমরা আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম। এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে হয় সেই জন্য। এবং আশা করি যে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা উন্নীত করে দিচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়নি তারা কি মনোনয়ন নিতে পারবে? আমরা এখানে একটা রাজনৈতিক পক্ষের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যাচাই বাছাই করণ প্রক্রিয়া আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পক্ষে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফি দেওয়া মেনটেন করা আছে, কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাতে চাই, জনগণের টাকা চালাতে চাই, সেটা আমরা এই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। এরকম চাঁদাবাজি দল তো আরো আছে। রানিং চাঁদাবাজ আছে। আরে এরা বলার কি এই মাথা নিচে ভাই সামনে মাথা এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে। আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে 2 দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবেন, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটায় আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ফেলে দিয়েছে, এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এজন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এজন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারি গুলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলেছে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, 2 দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেখানে একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতে মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই।
এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন। কেন বাদ করছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসে জায়গা মতন নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব, এবং ইনশাআল্লাহ জনগণের প্রার্থী থেকে ভোট দেবে। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না। আমরা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনাদের বিশেষ কয়েকজন নেতা যে করা হয়েছে সেটা কি আনুষ্ঠানিক কিনা? এটা আমাদের যে কয়েকজন নেতার আসন ঘোষণা করা হয়েছে, এটা অনানুষ্ঠানিক। তবে যারা এখানে ঘোষণা করা হয়েছে ওনারা ওই জায়গাতেই কাজ করতেছেন, অর্থাৎ ফাইনাল লিস্টে ওনারা ওইখানে থাকবেন। ধন্যবাদ। জায়গায় চেঞ্জ হতে পারে, তবে এটা একদম যে আমরা উড়িয়ে দিচ্ছি এমন না। ওকে ওকে, থ্যাংক ইউ। আর বসা লাগবে না, খারাই যাক।